হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2026-এর জন্য টেস্ট পেপার সলভ করতে বসবো। পর্ষদ থেকে বেরোনো যে টেস্ট পেপার সেটাই সলভ করব। তো আমার এর আগে দুটো ক্লাসে আমি দুটো ফুল পেপার সলভ করিয়ে দিয়েছিলাম। 3 নম্বর ক্লাসে আমি যেটা করিয়েছি এমসিকিউ, এসএকিউ আর বঙ্গানুবাদ, যেখান থেকে একদম সলিড ছাঁকা নম্বর তোমরা তুলতে পারবে যদি ঠিকমতো লিখতে পারো। আর সেই ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে এমন একটা ভিডিও আমি দেব যেখানে শুধু ব্রড কোয়েশ্চেন সি আলোচনা থাকবে, যাতে এইটা বোঝা যায় যে আমরা যদি ঠিক মতো খাটি, যদি স্পেলিং মিস্টেক্স না হয় এবং টু দ্য পয়েন্টে আনসার লিখি, তাহলে ব্রড কোয়েশ্চেনেও আমরা কিভাবে ফুল মার্কস তুলতে পারবো। তো আজকে সেই প্রতিশ্রুতি পূরণ করবার পালা। আমি যে পেপারটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব সেটা সবাই দেখতে পাচ্ছ, সীতাকুণ্ড বিদ্যায়তন হায়ার সেকেন্ডারি স্কুল, তার একটা পেপার। সরাসরি আমি এখানে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3 থেকে। তোমরা সবাই যেটা জানো যে কোয়েশ্চেন নাম্বার 3 অনওয়ার্ডস সেখানে কিন্তু আমাদের উৎস উল্লেখ করতেই হয়, কিন্তু বাচ্চাদের মতো এর লেখা এই গল্প থেকে এই অংশটি উদ্ধৃত হয়েছে এরকমভাবে না লিখে উত্তরের সঙ্গে আমরা জুড়ে দেব। 3 মার্কসের কোয়েশ্চেনের সেগমেন্ট ভাগ থাকে। 3-এর 1 যেটা থাকে সেটা হচ্ছে গল্প বা গদ্য থেকে। সেখানেও কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনটা গল্প, কোনটা উপন্যাসের অংশ, কোনটা প্রবন্ধ, এই জনরাগুলো যেন তোমাদের খাতায় পরিষ্কারভাবে লেখা থাকে, তাহলে পরীক্ষক খুব খুশি হবেন যে হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। বক্তা কাকে জানোয়ার বলেছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি রচনাংশে বক্তা জগদীশবাবু সব্যসাচী মল্লিক সন্দেহে ধরে আনা গিরিশ মহাপাত্রকে জানোয়ার বলেছে। তাকে ওয়াচ করবার দরকার নেই কেন? এ প্রসঙ্গে তুমি গিরিশ মহাপাত্রের যে উদ্ভট সাজ পোশাক এবং তার যে চুলের বাহার, যেটা কোনো কিছুর সঙ্গেই ঠিক খাপ খায় না, বরং চূড়ান্ত হাসির উদ্রেক করে, সেটাকে খুব সংক্ষেপে দেবে। তারপরে বলবে যে তার পকেট থেকে যখন গাঁজার কলকে বের হলো তখন সে নিঃসংকোচে বারংবার জিজ্ঞাসার পরেও বলে যেতে লাগলো যে সে গাঁজা খায় না, পথে কলকেটা কুড়িয়ে পেয়েছে, যদি কারোর কাজে লাগে সেই জন্য সে পকেটে রেখেছে। নিজে খায় না, তবে কেউ যদি তাকে তৈরি করে দিতে বলে তবে সে সেজে দেয়। এত সব কথার মধ্যে জগদীশবাবু অত্যন্ত চটে যাচ্ছেন এবং বলছেন যে তার মাথা থেকে, গিরিশ মহাপাত্রের মাথা থেকে বেরোনো নেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেছে, কাজে এ একটা মূর্তিমান জানোয়ার, একে আর ওয়াচ করবার দরকার নেই, ছেড়ে দেওয়াই ভালো। কেমন? এই যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলো যেন তোমার আনসারে থাকে, কারণ তোমার শব্দ সংখ্যা এখানে অনেক, কম বেশি 60, এবং শব্দ সংখ্যা 10% শিথিলযোগ্য, সেটা মাথায় রাখতে হবে। এবার 3-এর 1-এর 2, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের রূপ নিজের ভাষায় লেখো। সব কটা ক্যারেক্টারই আনবে যে হরিদা ভীষণ দরিদ্র একজন মানুষ, শহরের সবচেয়ে সরু গলির ভেতর একটাই ঘরে তার বাস। তিনি পেশায় বহুরূপী, কিন্তু সপ্তাহে মাত্র একদিন তিনি বহুরূপ ধারণ করে বের হন বলে কোন কোন বহুরূপ ধারণ করছেন সেগুলোর উল্লেখ মাত্র থাকবে। এবং সবশেষে জগদীশবাবুর বাড়িতে তিনি যে বিরাগী সেজে খেলা দেখিয়েছিলেন সেটার উল্লেখও করবে। ডিটেল কিন্তু এখানে দেবার স্কোপ আমাদের নেই, কারণ যেহেতু এটা 3 মার্কসের কোয়েশ্চেন। কিন্তু হ্যাঁ, সকলের চোখের মুগ্ধতা, সকলের তারিফ, তারপর কেউ ভয় পেয়ে যাচ্ছে, কেউ সত্যিকারের পুলিশ ভেবে তাকে আটানা ঘুষ দিচ্ছে, এই জিনিসগুলো টুকটুক টুকটুক করে আনসারের মধ্যে যেন দেওয়া থাকে। এবার 3-এর 2-তে যাব, কবিতার সেগমেন্ট। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? 1 নম্বর রয়েছে পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রেমিকার কথা এখানে বলা হয়েছে। কবির প্রেমিকা বলবে না, কারণ কোথাও প্রমাণ নেই যে কবি তাঁর কথাই বলেছেন এখানে। কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করেছে? যখন যুদ্ধ আসন্ন তখন
মাতৃভূমিকে স্বাধীন করবার আহ্বানে সাড়া দিয়ে কথককে যুদ্ধক্ষেত্রে চলে যেতে হয় যুদ্ধের প্রস্তুতির জন্য। কিন্তু তিনি তার প্রিয়তমাকে বলে যেতে পারেন না যে তিনি যুদ্ধে যাচ্ছেন, সেক্ষেত্রে যাবার পথে বাধা আসতে পারে, বরং শীঘ্রই ফিরে আসবেন এই প্রতিশ্রুতি দিয়ে তাকে দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি চলে যান। শুরু হয় মেয়েটির অন্তহীন প্রতীক্ষা। ব্যাস, এই তোমার আনসার। আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। পরিষ্কার বলতে হবে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় এখানে পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের উদ্দেশ্য করেই কথা বলেছেন। প্রলয়ঙ্কর শিবের বেশে যে বিপ্লবীদের আগমন ঘটছে, তারা চারদিকের প্রলয় ঘটাচ্ছেন, ধ্বংস করছেন, কিন্তু সেই ধ্বংসমূর্তি দেখে যেন কেউ আমরা ভয় না পাই, কারণ তারা এই ধ্বংসের মধ্যে দিয়েই নবীনের সৃজন করবেন। এই যে নবীন শক্তি, যে ভারতবাসীরা জীবন হারা হয়ে মুমূর্ষু হয়ে রয়েছে, তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করতে, যাবতীয় অসুন্দরের বিনাশ করে সুন্দরের প্রতিষ্ঠা করতেই এই নবীনের আগমন ঘটছে। চলে এসো 4 মার্কসের কোয়েশ্চেনে। 4-এর যেটা, সেখানে 4 নম্বর কোয়েশ্চেনটা, এটা গদ্য থেকে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল? আমি আর উৎস উল্লেখ করছি না। জগদীশ বাবু বিরাগীরূপী হরিদাকে তীর্থভ্রমণের জন্য 101 টাকার প্রণামী দিতে চাইলে হরিদা তা অনায়াসে প্রত্যাখ্যান করেন। এই ভুলের কথাই বলা হয়েছে। সত্যিই কি হরিদা ভুল করেছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আগে উত্তরটা সাজাবে, তারপরে একদম শেষে গিয়ে হ্যাঁ বা না। এখানে ডেফিনেটলি উত্তরটা হবে যে হরিদা সত্যি কোনো ভুল করেননি। কারণ প্রথমত, হরিদার বক্তব্য অনুযায়ী তিনি যদি বিরাগী সেজে 101 টাকার প্রণামী নিতেন, তাহলে তার ঢং বা চরিত্রের মাহাত্ম্য নষ্ট হয়ে যেত। কারণ হরিদা যখন যেটা সাজতেন, তখন সে চরিত্রের সঙ্গে তিনি একাত্ম হয়ে যেতেন। আর সর্বোপরি বলা যায় যে হরিদা মানুষটার মধ্যেই একটা সর্বত্যাগী সন্ন্যাসী সত্তা কিন্তু লুকিয়ে রয়েছে, যার জন্য জীবনের শত দারিদ্র্য সত্ত্বেও তিনি কিন্তু কোনোদিন কোনো অফিসের কেরানির কাজ বা দোকানে বিক্রি বাটার কাজ নেননি, যাতে ঘড়ির কাঁটা বেঁধে তাকে কাজ করতে হয়। ফলে এই যে হরিদার অন্তর্গত বিরাগী সত্তাটাই এখানে তাকে বাধ্য করেছে ওই তীর্থ ভ্রমণের টাকাটা না নিতে। ঠিক আছে, তাহলে হরিদা কিন্তু কোনো ভুল করেননি। এবার 4-এর 2, কোন ঘটনা সাপেক্ষে তপনের প্রকৃত জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছিল তা গল্প অবলম্বনে লেখো। এখানে একটুখানি ছোট্ট করে পরপর পয়েন্টসগুলো আমি বলে যাচ্ছি। যে তপন জানতে পারলো যে তার ছোট মাসির সঙ্গে যার বিয়ে হয়েছে তিনি একজন লেখক, তখন তপনের প্রথমবার জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছিল এইটা জানতে পেরে যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নন, বরং তপনের বাবা, মেজ কাকু, ছোট মামাদের মতোই সাধারণ মানুষ। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একটা গল্প লেখে। মাসির হাত হয়ে সেই গল্প লেখক মেশোর কাছে পৌঁছয়। তিনি তার তারিফ করেন এবং প্রতিশ্রুতি দেন যে একটু কারেকশন করে করে দিলেই গল্পটা সন্ধ্যা তারা পত্রিকায় তিনি ছাপিয়ে দেবেন। বেশ কিছুদিন বাদে গল্পটা ছেপে আসে। তপন সেটা পড়তে গিয়ে দেখে যে তার প্রত্যেকটি অক্ষর তার অচেনা, অপরিচিত। সে বুঝতে পারে যে লেখক মেশো গল্প কারেকশনের নাম করে নিজের পাকা হাতের অক্ষরে গল্পটাকে নতুন করে লিখে দিয়েছেন। এইখানেই তার প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটে যে কখনো অপরের দয়ায় বা দাক্ষিণ্যে খ্যাতি সম্মান অর্জন করা যায় না, তা অর্জন করতে হয় নিজের দৌলতে। এরপরই সে সংকল্প করে যদি গল্প ছাপতে দেয়, নিজে গিয়ে পত্রিকার অফিসে ছাপতে দেবে, তাতে ছাপা হলে হবে, না ছাপা হলে হবে না। 5 নম্বরে এসো কবিতা। অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদন? সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধবাদ সাম্রাজ্যবাদী শক্তি যুদ্ধ বাঁধিয়ে রেখেছে তাদের প্রতি কবির এই আবেদন। আবেদনটি তাৎপর্য বুঝিয়ে দাও। কবিতাটাকে একটু এক্সপ্লেন করবে যে যুদ্ধ বাঁধালে কারোর লাভ হয় না, সাম্রাজ্যবাদী শক্তিরা কেবল নিজেদের লোভের এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্যই যুদ্ধ বাঁধিয়ে দেয়।
সাধারণ মানুষ এতে দুরবস্থার সম্মুখীন হয়। এই অবস্থায় যারা শান্তির প্রতীক, যারা শুভ বার্তার প্রতীক, শুভবোধ সম্পন্ন মানুষ, তারা যে যুদ্ধ চাইছেন না সেই বিষয়টা। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই আহ্বান কবি কাদের কাছে রেখেছেন? যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে যারা অসহায় মানুষ, নিরীহ, যারা আজ বেঁচে আছেন কাল বেঁচে থাকবেন কিনা ঠিক নেই, তাদের কাছে কবি এই আহ্বান রেখেছেন। এই আহ্বানের প্রেক্ষিত কি? এখানেও সে আগের কোয়েশ্চেনটার মতোই, যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ বেঁধে গেছে, সাম্রাজ্যবাদী শক্তিরা লোভের আগ্রাসনকে চরিতার্থ করবার জন্য যুদ্ধ বাঁধিয়ে দেয়। এতে সাধারণ মানুষের কিন্তু কোনো লাভ হয় না, তারা ভিখারির মতো সাম্রাজ্যবাদী শক্তি দৌড়ে দৌড়ে ঘোরে যাতে যুদ্ধ বন্ধ হয়, কিন্তু তাদের কথা কেউ শোনে না। এই অবস্থাতেই যদি বেঁচে থাকতে হয়, তাহলে যে কজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন তারা যেন আরো হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে বেঁধে বেঁধে থাকেন। চলে এসো প্রবন্ধের কোয়েশ্চেনে। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ এবং তাঁর সহপাঠীরা কালি তৈরি করতেন। তারা কিভাবে কালি তৈরি করতেন? আমি একটু বইটা সবাইকে দেখিয়ে দেব। পেজ নাম্বার 51। পেজ নাম্বার 51-এ এই যে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, এইখান থেকে শুরু করে দোয়াত মানে মাটির দোয়াত, এই অংশটা পুরোটা চলে আসবে। এটা কিন্তু এবছর মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, কালি তৈরির পদ্ধতি। এবারে পরের কোয়েশ্চেনে আমি যাব। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? সেই ধারণা পুরোপুরি ঠিক নয় বলে প্রাবন্ধিক মনে করেছেন কেন? বুঝতেই পারছো, এটা আমাদের সেকেন্ড যে প্রবন্ধটা আছে, অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান, সেইটা থেকে নেওয়া। লাইনটা আমি একটু ধরিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এবার কেন ঠিক নয় সেটা এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল তোমার আনসার। প্রবন্ধে কিন্তু এক্সট্রা কথা লিখবার কোনো জায়গা নেই, একদম টু দ্য পয়েন্টে সারবে। এবার চলে এসো নাট্যাংশ যেটা আমাদের আছে, সিরাজউদ্দৌলা। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? বাংলার সে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তার সভাসদ যেমন মীর জাফর, জগৎ শেঠ, রাজা রাজবল্লভ, এদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? তার দেশপ্রেম, তার অসাম্প্রদায়িক মনোভাব এবং তার বিরোধী সভাসদদের প্রতি যে ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি। নেক্সট হচ্ছে আমার অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তাকে এখানে উৎস উল্লেখ করবে, যেটা বললাম, বক্তা হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তিনি নিজের কোন অক্ষমতা প্রকাশ করেছেন? ওই যে মসিয়েলা যখন সাহায্যের জন্য এসেছিলেন, তখন সিরাজউদ্দৌলা বলছেন যে পূর্ণিয়ার যুদ্ধে এবং কলকাতা জয়ের যুদ্ধে তার অনেক সৈন্য ক্ষয় এবং অর্থ ব্যয় হয়ে গেছে, তার মন্ত্রিমণ্ডলও আর নতুন কোনো যুদ্ধের পক্ষপাতী নয়। এই অবস্থায় তিনি ইচ্ছে থাকলেও ফরাসি বাণিজ্য গোষ্ঠীকে কোনো সাহায্য করতে পারছেন না। এটাই ছিল তার অক্ষমতা। কেমন? এবার চলে যাব কোনির কোয়েশ্চেনে। 3টে কোয়েশ্চেন থাকে, আমাদের অ্যাটেম্প করতে হয় 2টো। কি বলা হচ্ছে? ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। উল্লেখ করবে যে মতি নন্দীর লেখা কোনি অনু উপন্যাসে এখানে বক্তা হচ্ছেন ক্ষিতিশ সিংহ। তাৎপর্য, ক্ষিতিশ সিংহ বরাবরই কোনিকে যন্ত্রণা দিয়েছেন শুধু তাকে একজন ভালো দক্ষ সাঁতারু তৈরি করবার জন্য। শেষ পর্যন্ত যখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে মাদ্রাজে, যখন কোনি জিতছে, তখন ক্ষিতিশ সিংহকে দেখে সে বলছিল যে কষ্টে তার হাত পা যেন ছিঁড়ে যাচ্ছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল। তখন খিদ্দা বলেছিলেন যে জলের তলায় লুকিয়ে থাকা ওই যন্ত্রণাটাই হচ্ছেন খিদ্দা, কারণ খিদ্দাই তাকে শিখিয়েছেন যে যন্ত্রণা আর সময় এই দুটোই তার অপোনেন্ট। কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। এক একটা চরিত্র বৈশিষ্ট্য এক একটা আলাদা প্যারাগ্রাফে লিখবে, বৈশিষ্ট্যটা আলাদা কালি দিয়ে, ধরো ব্লু দিয়ে লিখছো, ব্ল্যাক দিয়ে আন্ডারলাইন করবে। কোনি একরোখা, জেদি,
আত্মসম্মান বোধ প্রবল, তীব্র অভিমান, জেতার খিদে তার মধ্যে প্রবল, স্নেহের কাঙাল একটি মেয়ে। ঠিক আছে, এই 5টা পয়েন্ট মেন আসবে। নেক্সট চলে 8.3, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। বারুনির দিনে সেই আম কুড়োনো থেকে শুরু করে একদম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তোমাকে ছোট্ট ছোট্ট করে আনতে হবে, যে দারিদ্র্যের সঙ্গে, বঞ্চনার সঙ্গে, খেলার জগতে যে নোংরা রাজনীতি চলে তার সঙ্গে কোনিকে কিভাবে সমানে লাগাতার ফাইট করে নিজের জায়গা দখল করতে হয়েছে। নেক্সট আমরা চলে যাব আমাদের যে 10 নম্বর কোয়েশ্চেনে, যে কোনো একটা লিখতে হয়, হয় তুমি কাল্পনিক সংলাপ লিখবে বা প্রতিবেদন লিখবে। খেয়াল করো ফরম্যাটের জন্য আলাদা নাম্বার থাকে। সংলাপ 2 বন্ধুর মধ্যে হলে দুজনেরই যেন অন্তত 6টা করে সংলাপ থাকে, কিন্তু হাই, হ্যালো, টাটা, বাই বাই এগুলো বাদ দেওয়াই ভালো। আর যে প্রসঙ্গটা দিয়ে শুরু করবে সেটা দিয়ে যেন সংলাপটা শেষ হয়। আর গাছ লাগান প্রাণ বাঁচান এই বিষয়টা নিয়ে প্রতিবেদন লিখতে বলা হয়েছে, কাজে শিরোনামটা এটা দিও না, এটা কিন্তু একটা স্লোগান টাইপের। তুমি বলতেই পারো যে ভবানীপুরে অরণ্য সপ্তাহ পালন বা কালিকাপুরে অরণ্য সপ্তাহ পালন দিয়ে এই বিষয়টার ওপরে কি কি হলো, কি কি প্রোগ্রাম হলো, কি কি গাছ লাগানো হলো, পরবর্তীকালে আর এরকম কোনো কর্মসূচি নেওয়া হবে কিনা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মতামত, কিন্তু কখনো নিজের ব্যক্তিগত মতামত আনা চলবে না। উত্তম পুরুষে লেখা হবে না, আমরা করে লেখা হবে না, দেখলাম গেলাম এরকমটাও নয়। সবসময় ভাববাচ্চে লেখা হবে, সেখানে গিয়ে দেখা গেল, অমুক ব্যক্তির মুখ থেকে শোনা গেল, এইরকম। আর প্রবন্ধ তোমরা সবচেয়ে কম সময় রাখো প্রবন্ধের জন্য, আর সবচেয়ে কম নম্বর এটাতেই এজন্য ওঠে। তোমাদেরও ক্ষোভ আছে যে নম্বর দেওয়া হয় না, তা কিন্তু নয়। আমরা যারা খাতা দেখি, খাতা দেখার সঙ্গে যুক্ত, আমরা তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, যদি পৃথক পৃথক অনুচ্ছেদে উপশিরোনাম বা সাব হেডিং দিয়ে লেখো এবং যথাযথ পয়েন্টস দিয়ে লেখো, তাহলে কিন্তু 10-এ 9, 9.5 পর্যন্ত প্রবন্ধে পাওয়া যায়। একটি ভ্রমণের অভিজ্ঞতা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, এখানে কিন্তু কুসংস্কার লিখতে হবে, সেটা দূর করবার জন্য বিজ্ঞান মনস্কতার দরকার, সেই অ্যাঙ্গেল থেকে আনতে হবে। বা সাহিত্য পাঠ করবার প্রয়োজনীয়তা কি, বা বাংলার উৎসব। বাংলার উৎসব বললে বেশিরভাগ 90% ছেলে মেয়ে শুধু দুর্গাপুজো নিয়েই লেখে, কিন্তু এই যে ঋতু উৎসব, জাতীয় উৎসব, ধর্মীয় উৎসব, এইগুলোকে ভাগ 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 করে লিখলে দেখবে আলাদাই একটা ওয়েটেজ ক্যারি করবে তোমার আনসার। কেমন? এই তাহলে আমার দেওয়া হয়ে গেল যে কিভাবে খাতা সাজাবে, কিভাবে আনসার পয়েন্ট ওয়াইজ লিখবে, যাতে তোমরা ব্রড কোয়েশ্চেনও ফুল মার্কস তুলতে পারো। তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ এভরিবডি।